আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আটা দেওয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসলো। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টমিতে এত বড় বাঁশ খাবো ভাবতেই পারিনি। প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথা পাত্তাই দিসনি। তোদের জন্য তানভীর ভাইয়ার কাছে কত বকা খেতে হয়েছে আমার, এর দায় কে নিবে? মিনহাজ গলা খাকারি দিয়ে বলল, আসলেই আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল, একমাত্র তুই ঠিক ছিলি। মিষ্টি বলল, বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে, আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না। ডিপার্টমেন্টের পরিচয়, হয়তো 4-5 বছর একসঙ্গে পড়ব, তারপর যে যার মতো সব ভুলে চলে যাব। কিন্তু বন্যা, সে কিন্তু সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে, পছন্দ অপছন্দ সব কিছু বন্যার সবচেয়ে বেশি জানে। অথচ আমরা বন্যার কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যিই বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যিই আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল, এই মেঘ, বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? হুম, একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল, আর এখনো আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল, হ্যাঁ, এর জন্যই তো দুজনে এক সাবজেক্টে চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমনই রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, বন্যাকে তানভীর ভাইয়ার সঙ্গে বিয়ে দিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে, তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল, জীবনেও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, সত্যিই তো, আমি এটা কোনোদিন ভাবিইনি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুমি কি আমার বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছিঁড়া অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়, সরি। মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, তোর আজকে ইচ্ছে পূরণ হওয়ার নয়। মেঘ মুখ ফুলিয়ে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল, পূর্ণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগেই মেঘ গর্জে উঠে বলল, না, বন্যা কাউকে পছন্দ করে না, আর করবেও না। করলে শুধু আমার ভাইয়াকেই করবে। এর মধ্যে মিনহাজ বলল, মেঘ, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি কাল নেই,
কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে। বন্যার নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে, রাগে চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে। চোয়াল শক্ত করে বন্যা বলল, তুই আর কথা বলিস না ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলছিলি কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে। আমি দেখব মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ার এক ধমক খেয়েই তো স্তব্ধ হয়ে গিয়েছিলি। মিনহাজ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ধমক খেয়ে স্তব্ধ হইনি, অন্য কারণে হয়েছিলাম। সাদিয়া জিজ্ঞেস করল, কী কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল, ভাব কম নিয়ে বল। মিনহাজ কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল, সেদিন আবির ভাইয়ার কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরেই আমি ভয়ে চুপ করে গিয়েছিলাম। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বর্ণাও মুখ বেঁকিয়ে চেয়ে আছে। সাদিয়া আর মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করল, কি ছিল? ভয় পাবি না তো? আরে না, বল। মিনহাজ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, রিভল। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে উঠল, চুপ কর মিনহাজ। আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোকে শেষ করে ফেলব। মিনহাজ ভ্রু গুটিয়ে ভাবলেশীন জবাব দিল, আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিন কিছু বলিনি। তাছাড়া মেঘ শুন, আবির ভাইকে গুন্ডা বলছি না আমি, শুধু বলছি ওনার কাছে এইরকম কিছু একটা আছে। বন্যা ফোঁস করে বলল, বাজে কথা বলিস না মিনহাজ। আবির ভাইয়াকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয়ে পালাইতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গেছিলাম। ওনার ধমক খেয়ে থামছি ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই বললে আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনেও না। বিশ্বাস করতে হবে না, যেদিন স্বচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করল, কেন? মিনহাজ ফের বলল, মেঘের সামনে আবির ভাইয়া খুব ফরমাল, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া হয়ে গেছিল? হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথে ছিলাম, দেখিনি কেন? মিনহাজ সশব্দে হেসে বলল, ওনাকে হাসপাতালে যে আনছিল এই কথাটা তাকে জিজ্ঞেস করিস। মেঘ কপাল কুঁচকে ভাবছে, সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মিনহাজের কথায় বলাই সত্যি? মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা মেরে মনে মনে বিড়বিড় করল, আমি কি ভাবছি এসব? বন্যা মেঘকে এক পলক দেখে ধমকের স্বরে বলল, চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করতেছে ওই লাঠিটা দিয়ে তোর মাথায় মারি।
তামিম এবার করুণ স্বরে বলল, হ্যাঁ, একেবারে মেরে ফেল। কপালের কোণ ফেরে যে তোদের দুটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহ ভালো জানেন। একজন 3 দিন বন্দি। মিনহাজ তামিমকে গুঁতা দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, এই মিনহাজ, তখন 3 দিন তোরা কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল, মায়ের কেমন খাইছিলি? তামিম আস্তে করে বলল, শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট হয়েছিল, মনে রাখার মতো। মিষ্টি হালকা ধমকের স্বরে বলল, আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল, আমি নতুন করে কিছু বলতে চাই না। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড। আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করব, ইনশাল্লাহ। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না। প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেইছেন, আশা করব বাকি জীবনও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না। বন্যা আমার ভাবি, আজ থেকে আমি বন্যাকে ভাবি ডাকবো, এটাই ফাইনাল। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, সব বিষয়ে পাগলামি করিস না, এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল, সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না। আমি এত কিছু শুনতেও চাই না। তুই আমার ভাবি মানে ভাবি, এ বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদম কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্তস্বরে কথা বলে কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের উপর চাপিয়ে দেয়। আজও তাই করছে। মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগে আবিরের মুখে ভালোবাসা শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটল কিনা আবারও আরেক পাগলামিতে মেতেছে। মেঘকে যে যা বলে, যদি ওর সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়েই হইচই শুরু করে। এতদিন যা কিছু নিয়েই হই হুল্লোড় করুক না কেন, আজ মেঘের পাগলামির মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানভীরের প্রতি বন্যার কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। মেঘকে কড়া শাসন দেখেই বন্যা ভীত হয়ে থাকত। তানভীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায়ও যেত না। কথা বলা তো দূরের বিষয়, বছরখানেক যাবৎ ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানভীর আর বন্যার। তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাহিরে তানভীর দু একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে। কোনো কিছু ভালো না লাগলে মুখের ওপর না বলতে দুইবার ভাবে না। কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথায় হয়তো মিনহাজদের সাথে কথা বলছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ভ্রুকুচকে তাকিয়ে আছে। মেঘকে কিভাবে থামাবে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনহাজ হুট করে বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকেই
ভাবি ডাকবি, বুঝলি? মেঘবন্যা সাদিয়ারা সবাই একসঙ্গে শুধালো, কেন? মিনহাজ মুখে হাসি রেখে বলল, মেঘ আবির ভাইয়ার বউ, তার মানে আমাদের ভাবি, আর বন্যা তানভীর ভাইয়ার বউ। বন্যা ধমক দিয়ে বলল, মেঘকে ডাকতে ইচ্ছে হলে ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়ার সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ, ভাবি ডেকে আমার কোমল মনে আর আঘাত দিস না। মিনহাজ মুখে হাসি রেখে বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া উপায় নেই। আর ভাবি, প্লিজ আমাদের মাফ করে দিবেন। আর বন্যা ভাবি, প্লিজ আপনিও আমাদের মাফ করে দিবেন। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে একদম ভাবি ডাকবি না। মেঘ পাগলামি করছে, সাথে তোরাও শুরু করছিস। তামিম মৃদু স্বরে বলল, মেঘের ভাবি অথবা অন্য কারো বউ চাস, যাই হোস না কেন, ঘুরে ফিরে আমাদের ভাবি হবি, তাই তোরা দুজনেই আমাদের ভাবি। মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেকি স্বরে বন্যাকে ডাকল, ভাবি, ওই ভাবি। বন্যা অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। আমি না তোমার একমাত্র ননদিনী। একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বয়নার মুখটা মলিন হয়ে আছে, নাক মুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগ পুষছে। দাঁতে দাঁত চেপে ধরে মেঘের পাগলামিগুলো সহ্য করছিল, কিন্তু আর পারছে না। বন্যা রাগী স্বরে বলতে শুরু করলো, মেঘ, তোর এই পাগলামির কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। সেখানে পরিবার টানা একদমই উচিত না। তোর ভাই যেই রাগী, হঠাৎ প্রয়োজনে দুটা কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার সাধ্যও আমার নেই। আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটাই কি রাগ, নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বন্যা ঢোক গিলে চুপচাপ বসে আছে। আরও 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়াও বন্যাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। মেঘ কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে। প্রায় 15 মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বয়না বেশ কয়েকবার খেয়াল করেছে, মেঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না। মেঘ হঠাৎই ধীর স্বরে বলল, প্লিজ তোরা এবার থাম, সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকালো। মেঘের মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, এমন মেয়ে মেঘ নয়। মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে, এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদুরি ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই। বন্যা মলিন মুখ করে আবারও বলল, বেবি, তুমি কি রাগ করেছ? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুষ্ণ কণ্ঠে বলল, না,
রাগ করিনি। মিনহাজ জিজ্ঞেস করলো, তো কি হয়েছে ভাবি? মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসল। এইভাবে বাহিরের কারো মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিনের স্বরে বলল, মানুষ নিরন্তর সুখের নিখোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝল না। তামিম ধীর কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে মেঘ? মেঘকণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি বন্যা, আমার ওই রকমভাবে জোর করা একদমই উচিত হয়নি। বন্যা তপ্ত স্বরে বলল, কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, আমার পরিবার যেমন ছোট থেকে আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যাকেও না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবু বন্ধুদের ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না। আবির ভাই ব্যতীত বাসার সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এমনকি যে তানভীর ভাইয়া আমার ছোট থেকে কড়া শাসনে রাখে আমাকে বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখ বেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাদিয়া জিজ্ঞেস করল, তোর পরিবারে কি সমস্যা, কিছু হয়েছে? মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো, একটা সময় পর্যন্ত ভাইয়ের প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না। সব কিছু অসহ্য লাগতো, কিন্তু হঠাৎ সব কিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দুহাতে মাথা চেপে ধরে কাঁদছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু যা তা বলে চিৎকার করছে। অন্যদিকে আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়ছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতো। আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গেছিল। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর কথা বল বলা প্রতিটা কথাই সত্যি ছিল। তারপর থেকেই ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গেছিল। একের পর এক অসুস্থতা লেগেই ছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি। ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনায় ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কের বিশাল ফাটল ধরেছে। বড় আব্বু তেমন কথা বলতো না। শরীর সুস্থ হলেও ভাইয়ার মন তখনও অসুস্থই ছিল।
তারপর থেকে আবির ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে উঠল আবির ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আব্বুদের বলেছে কিছু, কিন্তু আব্বুরা কেউ রাজি না। আব্বুরা তো আম্মুরা কেউ রাজি না। আব্বুরা তো আরও রাজি না। শুনেছিলাম আবির ভাই রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখনো পর্যন্ত প্রতিনিয়ত করে যাচ্ছে। এইসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ার প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে। সেই সাথে আবির ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভিতর আবির ভাইয়ের প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি।